আক্তারের বিরুদ্ধে একটি লসুট করতে যাচ্ছে, তার উপরে স্যাংশন দেওয়ার জন্য একটি আইনি তৎপরতা শুরু করছে। কারণ তিনি ভিজিট ভিসায় এসেছেন, B1 B2 ভিসা এখানে কিন্তু এসেছেন। ফলে তিনি এখানে এসে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারেন কিনা এই বিষয়টিকে সামনে নিয়ে এসে তারা একটি লসুট করবে এবং আমেরিকান সরকারের কাছে বা লিগালি তারা মুভ করবে, যাতে করে, যেহেতু আক্তার এখানে এসে স্লোগান দিয়েছে, আপনারা দেখেছেন হোটেলের সামনে এসে, ফলে এটির জন্য তাকে আইন ভঙ্গের জন্য তার উপরে স্যাংশন দেয়া যায় কিনা। যে নিউ ইয়র্কে গিয়ে আমাদের নেতারা নিউ ইয়র্কে গিয়ে ইউনুসের সফরসঙ্গীরা সবাই আত্মগোপনে গেলেন। সবাই তো আর ডেলিগেট না জাতিসংঘের ইউএন যে অধিবেশন চলছে সেখানে যাওয়ার জন্য। সুতরাং বাকি যারা আছেন তারা আত্মগোপনে, তাদের কোথাও দেখা যাচ্ছে না কেন? কারণটা কি? দেখা যাচ্ছে না কথাটা সত্য কিনা আপনি নিশ্চয়ই দেখেছেন। গতকাল আক্তার, এনসিপি নেতা আক্তার গিয়েছিলেন টাইমস স্কোয়ারে, সেখানেও তিনি ক্যামেরায় ধরা পড়েছেন, তাই না? সেখানে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে তার দিকে যে ডিম ছুঁড়ে মেরেছে তার কেমন লেগেছে। এটি তো নিঃসন্দেহে একটা বিব্রতকর পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব ট্রল হচ্ছে। তবে দেখা যায় যে যারা ডেলিগেশনে আসেন তারা সাধারণত জাতীয় মানে অধিবেশনের পাশাপাশি বা সাইডলাইনে যে সমস্ত বৈঠকগুলো হয় তার পাশাপাশি তারা বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলো, বিশেষ করে জ্যাকসন হাইটসে অন্তত একবার করেও হলেও আসেন, অন্তত এক কাপ চা খেতে হলেও আসেন। এবার এরকম কাউকে দেখিনি, এটি একটি বিষয়। তবে তারা বলতে পারেন যে আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছিলেন যে তারা এইবার ডক্টর ইউনূস এবং তার সফর সঙ্গীদেরকে খাঁচাবন্দি করে রাখবেন, মানে তাদের গতিবিধি, তাদের যাতায়াত সব সীমিত করে রাখবেন, যাতে করে তারা কোথাও বের হলেই তাদের প্রতিরোধের মুখে পড়েন। সেটি আমরা দেখছি। তবে পরশুদিন মিজান চৌধুরী নামে যেই ছেলেটি যুবলীগ কর্মী আটক হয়েছিলেন, তারপরে আওয়ামী লীগের কর্মীদের একটা বড় অংশ তাকে মুক্তির জন্যই ব্যতিব্যস্ত ছিল। সে কারণে গতকাল দিনটি খুব একটা তাদের তৎপরতা, সেই অর্থে এর আগের দিন সোমবার যে পরিমাণ তাদের উপস্থিতি, তাদের আন্দোলন কি তাদের প্রতিবাদ আমরা দেখেছি, গতকাল অতটা না দেখলেও তারা হোটেলের সামনে অবস্থান নিয়েছিল। তারা বলতে পারেন যে নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় আওয়ামী লীগের কর্মীরা যে যেভাবে করে পারে ডিম নিয়ে ঘুরছে, এটি তারা আমাকে জানিয়েছে এবং আমাকে দেখিয়েছেও। তাদের পকেটে পকেটে ডিম আছে, নানান ভাবে তারা সেই ডিমটি লুকিয়ে রেখে তা ঘুরছেন, যেখানে তাদেরকে সেটি হচ্ছে যে ফলে তারা মিজান চৌধুরীকে জেল থেকে ছাড়ানোর জন্য খুব তৎপর ছিলেন। আপনারা এরই মধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে ডিম ছোড়ার জন্য তাকে আটক করা হয়নি। আমেরিকার আইনে ডিম ছুঁড়ে মারা কোনো আসলে সেই অর্থ অপরাধ নয়। একটা পূর্ব শত্রুতার জেরে তাকে পুরো আওয়ামী লীগকে হেনস্থা করার জন্যই এটি করা হয়েছে, এমনটি আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং বরং আওয়ামী লীগের পক্ষ থেকে এখন একটি তৎপরতার কথা শুনতে পাচ্ছি, যাতে তারা বলছেন, বিশেষ করে আওয়ামী লীগের যেই লিগাল টিম এখানে রয়েছে, তারা যেহেতু আক্তার এখানে এসে স্লোগান দিয়েছে, আপনারা দেখেছেন হোটেলের সামনে এসে, ফলে এটির জন্য তাকে আইন ভঙ্গের জন্য তার উপরে স্যাংশন দেয়া যায় কিনা সেটি তারা ভেবে দেখছে। এবং আমার লিগাল টিমের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে তারা এটি একটি লসুট তারা করবেন, হয়তো আজকালের মধ্যে এটা আমরা জানতে পারবো, যাকে তার উপরে স্যাংশন দেওয়া হয়। এর আগে আপনি জানেন এয়ারপোর্টে কিন্তু আক্তারকে অনেকক্ষণ দীর্ঘ সময় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আটকে রেখে তাকে নানান রকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ব্যাপারে আমরা খুব বিস্তারিত জানি না, কিন্তু এটি হয়েছে, তাকে খুবই জেরার মধ্যে পড়তে হয়েছিল হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের। এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন। এর মধ্যে আমার কাছে মনে হয় খুবই তাৎপর্যপূর্ণ একটি বৈঠক হচ্ছে সার্গেই গোর, যিনি ভারতে আমেরিকার কূটনীতিক হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। যে বৈঠকটি তিনি হোটেলে পৌঁছানোর, মানে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে অবতরণ করে তিনি হোটেলে পৌঁছানোর 10 মিনিটের মধ্যে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে পরবর্তীতে প্রেস সেক্রেটারি শফিকুল আলম যেটি বলেছেন যে এই বৈঠকের মূল কারণটি ছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে, যেখানে সার্গেই গোরকে তিনি আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন
হবে, এমনটি প্রেস সেক্রেটারি সাংবাদিকদেরকে ব্রিফিং এ বলেছেন। এর বাইরে বেশ কিছু বৈঠক তিনি করছেন, নানান রকমের দ্বিপাক্ষিক বৈঠক করছেন, কমিউনিটির সঙ্গে সংযোগ করার চেষ্টা করছেন, এরকম তৎপরতা চলছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার সঙ্গে যেই প্রতিনিধিরা এসেছে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে আমরা কিন্তু গতকাল কোথাও দেখিনি। তাদের কোনো তৎপরতা সম্পর্ক কোনো ধারণা নেই। তবে স্থানীয় বিএনপি মানে যুক্তরাষ্ট্র বিএনপি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। কারণ যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এয়ারপোর্টে নামেন, ওই সময়টিতে বিএনপির কেউ সেখানে উপস্থিত ছিলেন না, এবং মির্জা ফখরুল যেরকম আপনি দেখেছেন যে কিরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। ফলে কে তাদেরকে ভুল তথ্য দিয়ে এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে, তারা এই বিষয়টি নিয়ে এখন খুব গভীরভাবে ভাবছে। তবে মির্জা ফখরুল এখানে এনআরবির কিছু প্রোগ্রাম হবে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন বলে স্থানীয় বিএনপি আমাকে জানিয়েছে। বিপুল, একেবারে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, দুই তিনটা প্রশ্ন তো উঠলোই, সামনে আসলো। প্রথমত হলো, আপনি বলছেন যে একেবারে যে দেখা যাচ্ছে না তা না, কিন্তু জ্যাকসন হাইটের মতো জায়গায়, ম্যানহাটনের মতো জায়গায় যেখানে বাঙালিরা সবসময় থাকে, সেখানে ওইভাবে দেখা যাচ্ছে না। তার মানে অনেকটা তারা আত্মগোপনে হোটেল থেকে বেরোচ্ছেন না, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আপনি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গত রাত্রে আমরা আলোচনা করেছিলাম, সার্জিও গুরের সঙ্গে যে বৈঠকটা হয়েছে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছার 10 মিনিটের মধ্যে, এই তো তড়িঘড়ি বৈঠক করার কারণটা কি? এটা কি আপনারা আসলে, আপনি সাংবাদিক হিসেবে খোঁজার চেষ্টা করছেন কিনা? আমি খোঁজার চেষ্টা, বিপুল আমি খোঁজার চেষ্টা করেছি যে এত তড়িঘড়ি কেন। কারণ তিনি এত লম্বা একটা জার্নি করে এসেছেন, তারপরে এসেই সার্গেই গোর তিনি কিন্তু সেখানে অপেক্ষায় ছিলেন, এবং সেই বৈঠকে পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন না। সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন শুধুমাত্র তার যেই সেক্রেটারি রয়েছে লামিয়া মোর্শেদ, তিনি উপস্থিত ছিলেন। ফলে একটি সরকারি বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক এবং এত গুরুত্বপূর্ণ একটি বৈঠক, সেখানে কেন পররাষ্ট্র সচিব ছিলেন না, এটি একটা প্রশ্ন উঠেছে। এবং সেই বৈঠকে কি হয়েছে এটি তো আর আমাদের কারো পক্ষে জানা আসলে সম্ভব নয়। এবং প্রেস সেক্রেটারি শুধু ওটুকুই বলেছেন যে নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতে, মানে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই নির্বাচন হবে, এটুকু তিনি নাকি আশ্বস্ত করেছেন বলে প্রেস সেক্রেটারি জানিয়েছেন। তবে এই বৈঠকটি নিয়ে অনেক রকম অনেক কিছু জানার আছে, কিন্তু সেই জানার সুযোগ খুবই একেবারেই সীমিত। কারণ সার্গেই গোরের সঙ্গে তিনিও একা ছিলেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং লামিয়া মোর্শেদ, এই তিনজন ব্যক্তির বৈঠকে খবর পাওয়া তো কঠিন, আপনি নিজেও সেটি বোঝেন। ফলে আমরা খুব বেশি বিস্তারিত জানিনি, তবে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই সফরের মধ্যে। একেবারে। এবং আপনি বলছিলেন প্রধান উপদেষ্টা অনেকগুলো বৈঠক করেছেন এবং সবার সাথে হ্যান্ডশেক করছেন, এই ফটোসেশন গুলা হচ্ছে, এবং আমাদের দেশের গণমাধ্যমে যেমন আসছে, তেমনি প্রেস উইংও এই ফটোসেশনের খবর কন্টিনিউ পাঠাচ্ছে বাংলাদেশে, কোথায় কোথায় ফটোসেশন করছেন। তো এই ফটোসেশন করে আসলে বাংলাদেশের প্রাপ্তি জাতিসংঘে, দেখুন এটি অনেক পুরনো আলোচনা। জাতিসংঘে এটা একটা পারসেপশন ছাড়া তো আর কিছু নয়। এখানে কি অর্জন থাকে আসলে? আপনি আগেও দেখেন যে বাংলাদেশের যে এসডিজি গোল, আরো অনেক রকম এরকম সোশ্যাল সামাজিক যে নিরাপত্তার বিষয়গুলো, ওগুলি তাৎপর্য পায়। এইবার এই বিষয়গুলো কিন্তু দেখছি না তেমন করে। আর গোল বলতে ধরেন, আমার কাছে মনে হয়েছে এখানে জাতিসংঘের গোলের চেয়েও বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কিংবা বিদেশে একটা ভাবমূর্তি দেখানোটাই একটা বড় ইস্যু কিনা, এটি একটা বিবেচনা রয়েছে। কারণ আপনি জানেন যে নিউ ইয়র্কে একজন পুলিশ কর্মকর্তা দিদারুল চৌধুরী, তিনি যখন মারা যান সন্ত্রাসীদের গুলিতে, সেই পরিবারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন। হ্যাঁ, ওয়ারাস বাংলাদেশে অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের বিচার করা হচ্ছে না। এবং
ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে একটি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে একটি এনআরবির সঙ্গে একটি বলবো সমাবেশের মতো রয়েছে। ওখানে তিনি কি বক্তব্য দেন সেটা একটু দেখার বিষয়। তবে আমি শুনেছি সেই বৈঠকেও তিনি ফেব্রুয়ারি নির্বাচনের কথাও বলবেন এবং 26 তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দেবেন, সেখানেও তিনি নির্বাচনের বিষয়টি তুলে ধরবেন। এর বাইরে 26 তারিখের দিনটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ সেই দিনে যেহেতু এটা একটা ঐতিহ্যই হয়ে দাঁড়িয়েছে যে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশি কমিউনিটি থেকে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করে, কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে, এবারও সেটি হবে। তবে এটি আওয়ামী লীগের দিক থেকে একটা শোডাউনের কর্মসূচি হচ্ছে। তারা পুরো নর্থ আমেরিকা শুধু নয়, কানাডা, এদিকে ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছে। আর বাংলাদেশি সাধারণ কমিউনিটি যারা ধরেন সুধী সমাজ, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি, যারা রাজনীতিতে সংশ্লিষ্ট নয়, তারাও বেশ কিছু প্রতিবাদ কর্মসূচি করবে বলে আমি জানতে পেরেছি। জি, একেবারে আমাকে যদি একটু ছেড়ে দিতেন তাহলে ভালো হতো। আপনাকে ছেড়ে দিতে চাই, কিন্তু আরো একটা ছোট প্রশ্ন করে ছেড়ে দিতে চাই যে ইউনূস সাহেবের সঙ্গে যে সফর সঙ্গীরা গেলেন, রাজনৈতিক দলের নেতারা, নানা আলোচনা শোনা যাচ্ছে যে সার্গিও গোরের সাথে যে বৈঠক করেছেন এটা আসলে বাংলাদেশে আমেরিকার যে উপস্থিতি, ইতিমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী এরা এসেছে, বিমান বাহিনী এসেছে, কেউ কিন্তু ফেরত যায়নি। এই উপস্থিতি নিয়ে একটা ফয়সলা বা আলোচনা করার জন্য রাজনৈতিক নেতাদেরকে নিয়ে গিয়েছেন, এই আলোচনা শোনা যাচ্ছে। নিশ্চয়ই আপনি নিউ ইয়র্কের বাতাসে এগুলো শুনতেছেন, যদি এই সম্পর্কে কিছু বাতাসে তো অনেক কথাই শোনা যায়, তো সেগুলো তো আপনিও শুনেন, আমিও শুনি, সবাই কম বেশি শোনে, কিন্তু সেই বৈঠকে আসলে কি হয়েছে সেটি আমাদের পক্ষে জানা প্রায় অসম্ভব একটি ব্যাপার। এই যে আপনি কারাগারে এলেন, কয়টার সময় নিয়ে গেল লোকাল টাইম? সো আই থিঙ্ক আমি এক্স্যাক্টলি টাইম 8:30 থেকে 8টা বা 9টা রাতে, 8টা-9টার দিকে এইরকম হইতে পারে। ওই সময় পুলিশ আসছে এবং আমি আপনাকে জিনিসটা আমি টোটালি বলি ভাই, যেটা হচ্ছে যে পুলিশ এখানে আসার পরে পুলিশ আমাকে সার্চ করে আমার কাছে কোনো ছুরি বা কোনো আগ্নেয়াস্ত্র পায় নাই। তারপরে পুলিশ একটা স্টোরে গেছিল ক্যামেরা চেক করতে, দুর্ভাগ্যবশত ওই ক্যামেরাটা উনি চেক করতে পারে নাই ওই সময়, যে মানে ক্যামেরার দায়িত্বে উনি এখানে ছিল না। ওই সময় যদি পুলিশ ক্যামেরাটা চেক করতে পারতো তাহলে আমি অ্যারেস্ট হইতাম না। তখন পুলিশ বাধ্য হয়ে এখানে আপনার যদি আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করেন, পুলিশ আমাকে অ্যারেস্ট করতেই হবে। সো সেই হিসাবে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে আমাকে তো যখন এই গাড়ির ভিতরে ঢুকাবে, দেখেন এখানে আওয়ামী লীগের যে বাংলাদেশের যে বাঙালি মানুষরা যেখানে ছিল, কি পরিমাণ মানে আমি তাদেরকে থাকাইলাম, মনে হচ্ছে প্রত্যেকের চোখে জল করতেছে যে মিজানকে অ্যারেস্ট করে ফেলা হচ্ছে। এই মাত্র যে ছেলেটি আমাদের বাঙালি 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন হয়ে দাঁড়িয়েছিল, সেই ছেলেটিকে অ্যারেস্ট করা হচ্ছে। সাথে সাথে আমি একটি কথা বলেছি ভাই, যে আমার যে হাতে হাত করার পরানোর বলে আমি পরে বলছি, শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা সম্ভব নয়, আমরা জয় বাংলার লোক। এইরকম কথাগুলি বলে কিন্তু ভাই আমি গাড়িতে উঠেছিলাম। গাড়িতে উঠার পরে আমি কিন্তু অজরেই কেঁদেছি ভাই। আমি খুবই সাধারণ একজন পরিবারের সন্তান, আমার বাবা নেই। আমার বাবা তৃণমূলের আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, দলের দুঃসময় আমার বাবা সারা জীবন রাজনীতি করেছেন। আমার মা আমাদেরকে নিয়ে এখানে আমরা খুবই সিম্পল জীবনযাপন করি। আমি জানি যখনই আমি কারাবরণ, আমার মায়ের কাছে খবর আসবে আমি জেলে, আমার মা অসুস্থ হয়ে পড়বেন। এবং সত্যি সত্যি ভাই আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েছেন। আমি আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি সকলের কাছে আমার মায়ের জন্য দোয়া চাই। আমার মা আমাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন। এবং বিশেষ করে আমাদের গ্রামের বাড়িতে তারা মার্চ ফর মিজান চৌধুরীর বাড়ি দিয়েছিল, আমি জানি না হয়তো আপনি জানেন। ওইখানে অনেক ধরনের সমস্যা ওরা করতেছেন। এখানে আমার পরিবারকে অনেকেই ফোন দিচ্ছে বিভিন্ন নাম্বার থেকে, আমার মাকে, আমার বউকে, সবাইকে মানে অনেকেই ফোন করে থ্রেট দিচ্ছে। এইগুলোর মধ্যেই আছি, যাচ্ছে। দোয়া করবেন আমাদের জন্য। আমি আমার জায়গা থেকে তাকে ডিম নিক্ষেপ করে তাকে ঘৃণা প্রদর্শন করেছি এবং তাকে আমরা ডিম নিক্ষেপ করে বলেছি যে ইউ আর নট ওয়েলকাম টু আমেরিকা বিকজ ইউ আর টেররিস্ট। কতটা ডিম নিক্ষেপ করছিলেন আপনি তার উপর? আমি সর্বমোট 3টা ডিম নিক্ষেপ করেছিলাম। আমার কাছে 3টা অস্ত্র ছিল, এর চেয়ে বেশি ছিল না। এখানে যদি 3টার জায়গায় 300টা থাকতো, আমি 300টা ওর উপরে নিক্ষেপ করতাম। আর কেউ করছিল নাকি আপনি একাই করলেন তার উপর? ওই সময় ওই হিট অফ দ্য মোমেন্টে তো আমি অ্যাকচুয়ালি দেখি নাই আর কেউ করছে কিনা। ওই সময় আমার মাথা ওই কাজটাও করে নাই। দেখেন আমি অনেক বড় ঝুঁকি নিয়ে, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমি এই কাজটা করেছি। ওইখানে পুলিশ প্রশাসন ছিল, ওইখানে জামাতের শত শত নেতা কর্মীরা ছিল। ওরা কিন্তু আমাকে মানে চিবে খেয়ে ফেলতে পারতো।
তো আমি আমার জীবনের সর্বোচ্চটুকু ঝুঁকি নিয়ে করেছি। কে আরো অনেকেই হয়তো করেছে, কারণ সবাই ওদেরকে ঘৃণার চোখে দেখে, কিন্তু কারা কারা ওই হিট অফ দ্য মোমেন্টে করেছে আমি জানি না। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এখানে ছিল সবাই তাকে রাস্তার মধ্যে অবরোধ করে রেখেছিল। এখানে আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাহেব ডক্টর সিদ্দিক রহমান সাহেব সহ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আদাদ ভাই সহ, আওয়ামী লীগের আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দরা ছিলেন। ওনারা সবাই ওকে, আপনি জানেন মির্জা ফখরুল সাহেব, তাহের সাহেব আর এই কুলাঙ্গাদের গাড়ি প্রায় আধা ঘন্টা মিনিমাম 20 জন পুলিশের সামনে অবরোধ করে রাখা হয়েছিল। আমরা শুধু ডিম নিক্ষেপ করি নাই, আমরা ওই দিন রাস্তার মধ্যে শোয়া ছিলাম ভাই, আপনারা নিশ্চয় দেখেছেন। এই যে আপনি ডিম নিক্ষেপ করলেন, আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, ডিম নিক্ষেপ কি সেখানে প্রতিবাদের ভাষা, নাকি আপনারা আইন রে ফাঁকি দিয়ে এটা করলেন? সো দেখুন ভাই, একটা জিনিস, ওই যে হিট অফ দ্য মোমেন্টটা হয়েছিল না, আমি শুধু বাংলাদেশের মানুষের কথা বলবো না, পৃথিবীর বাঙালি যারা আমরা আছি, এই কুলাঙ্গারদেরকে দেখার পরে কোন দেশের কোন আইন আছে এটা মনে হয় না কোনো সুস্থ মানুষ চিন্তা করতে পারবে। ওই সময় অন দ্য স্পটে যদি আমাদের সবাইকে অ্যারেস্ট করে ফেলতো, আমরা হাসি মুখে, রাতে যেভাবে হাসি মুখে হাতে হ্যান্ডকাপ পরে জেলে গেছিলাম, দিনে ওইভাবে আমরা সবাই যেতাম। এবং ওই সময় যদি অ্যারেস্ট করা হতো, প্রয়োজনে আওয়ামী লীগের আরো শত শত নেতা কর্মীরা এসে ইচ্ছায় কারাবরণ করতো ভাই। কারণ এই লোকগুলোদেরকে দেখার পরে আমাদের মনে হয়ে যায় ভাই, যে একজন মা কান্না করে আমাদেরকে বলে, শেখ হাসিনার সময় আমার মেয়ে সকালে স্কুলে যেত, রাতে চাকরি করত, আজকে আমার মেয়ে নিরাপদ নয়, আজকে আমি নিরাপদ নয়। এইসব কথাগুলো মনে করার পরে ভাই আইনের কথা মাথায় আর থাকে না ভাই। আমি জানি না এটা আইনে আছে কিনা নাই, ওই জিনিসটা আমি চিন্তা করি নাই। আমি চিন্তা করেছি বাংলাদেশের 8 কোটি 7.5 কোটি থেকে 8 কোটি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গত 14 মাসে যেইভাবে মুখে হাসি নেই, সুখ নেই, শান্তি নেই, অন্তত পক্ষে 14টা সেকেন্ডের জন্য হলেও আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখে হলে একটু হলেও হাসিটা ফুটেবে। এবং আমি বিশ্বাস করি এই হাসিটা ফুটেছিল। তারপরে ওরা আবার ষড়যন্ত্র করেছে, আবার আমাকে ওরা ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে। আমি জেলের ভিতর থেকেও বিভিন্ন কাজ করেছি। এখন আমাদেরকে প্ল্যান ওয়াজ আগাইতে হবে, আমরা এমন কিছু করতে হবে, আমাদের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখতে হবে। পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন না জেলের ভিতরে থেকে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পেরেছেন, আমি কিন্তু সেটা পেরেছি। তাই হোক, থ্যাংক ইউ আপনাকে ভাই। একদম। আপনি যে কারাগার, আপনি বলছিলেন যে বিমানবন্দর থেকে আপনাকে ধরে নাই, তাহলে কোন প্রেক্ষিতে আপনাকে ধরলো? ডিম চুরানোর জন্য নাকি অন্য কোনো অভিযোগের ভিত্তিতে কারণে ধরলো? ওকে, থ্যাংক ইউ ভাই। এই প্রশ্নটার উত্তর আমাকে অবশ্যই আমি মনে করি দেওয়া উচিত। এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি শুধু আর একটি কথা অ্যাড করি, যদি আপনি আমাকে পারমিশন দেন। আপনি দেখেন এই কুলাঙ্গার ছেলেটার সাথে কিন্তু এখানে একজন মেয়ে ছিল, আমি এই মেয়েটার নাম নিতে চাইনি, তারপরে নিতে হচ্ছে বাধ্য, যারা না কি বলে। দেখুন ভাই, যারা মেয়েটা কিন্তু আমার থেকে মাত্র 1 হাত দূরে ছিল। আমাকে আল্লাহ উপরওয়ালা যেই ফিগার দিছে ভাই, আমি যদি চাইতাম এই মেয়েটাকে হাতে নিয়ে ইটা মাইরে অনেক দূরে পালাই দিতে পারতাম, যেইভাবে আমি আক্তারকে বোল্ড আউট করছিলাম। এর মানে আপনারা বুঝতেই পারেন যে আই ওয়াজ আ ক্রিকেট প্লেয়ার। কিন্তু দেখেন, একটা মায়ের জাতের প্রতি যে আমাদের যে সম্মান, সেই সম্মানের জায়গা থেকে ভাই বিশ্বাস করেন আমি একটা টু শব্দ পর্যন্ত এই মেয়েকে করি নাই। এবং এটা আমাদের নেত্রী, আমাদের মমতাময়ী মা শেখ হাসিনা এটা আমাদেরকে শিখাইছেন, আমাদের পরিবার থেকে এটা আমরা শিক্ষা নিয়েছি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি ভাই, আপনি সাংবাদিক, আপনারা অনেকেই অনেক সময় অনেক জিনিস বলতে পারবেন না। আজকে বাংলাদেশের মিডিয়া জিম্মি হয়ে গেছে। এই যে আপনার মেয়েকে আমি এখানে এত কাছে পাওয়ার পরেও তাকে একটা ডিম পর্যন্ত নিক্ষেপ করি নাই। আমি আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করছি, আমি তাকেও ডিম নিক্ষেপ করতে পারতাম। বরংস তার যদি চুলের মধ্যে ডিমটা নিক্ষেপ করতাম, এটা আরো প্রকট আকারে দেখা দিত। কিন্তু আমি করি নাই, আমার নিজেকে কন্ট্রোল করেছি। কিন্তু ঠিক উল্টা সাইডে কি হচ্ছে, এই মেয়েদের নির্দেশেই আমাদের বাংলাদেশের সাধারণ মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদের ছাত্রলীগের বোনদেরকে জেলের মধ্যে প্রেরণ করানো হচ্ছে। সাধারণ মহিলারা যদি কোনো কিছু প্রতিবাদ করতে চায়, তারা জেলে প্রেরণ করার পরে ওই জেলের ভিতরে তারা দর্শন করতেছে। আমরা কি মানুষ হিসাবে আছি ভাই? কিন্তু ওই জায়গা থেকে এই মহিলাটাকে আমি ছেড়ে দিয়েছি একটি কারণে, মায়ের জাতকে সম্মান করি। সে যত বড়ই অমানুষ হোক না কেন, সে এরপরেও তো একজন, এখন সে তো এরপরেও তো মায়ের জাত।
তারা যেইভাবে পাকিস্তানের মানে ওই সময় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা যেভাবে আমাদের মা বোনদেরকে দর্শন করেছিল, ঠিক এইভাবে বাংলাদেশে এখন এরা দর্শন করতেছে। তো আমি এটা জিনিসটা পরিষ্কার করলাম। এটা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে আমি ওই মহিলাটাকে আঘাত করি নাই, ওই মহিলাটাকে যদি আমি ডিম নিক্ষেপ করতাম মানুষ আরো সাধারণ জনগণ আরো খুশি হতো। আমি এই জায়গা থেকে এই মেয়েটাকে আঘাত করি নাই, এই মেয়েটাকে আঘাত করি নাই। তারপরেও সে আধা ঘন্টা পরে সে তার নিজের ফেসবুকে পোস্ট দিয়েছে, আমাদেরকে নিয়ে গালাগালি করেছে, কিন্তু সে একটিবারের জন্য চিন্তা করে নাই যে শেখ হাসিনার কর্মীরা কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। আমরা মায়ের জাতকে সম্মান করি বলেই ওরে ওই দিন কিন্তু ছাড় দিয়েছিলাম ভাই।